হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার আমাদের ভিয়েতনাম ট্রিপের চতুর্থ ভ্লগ নিয়ে, যেখানে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো ভিয়েতনামের এন্টারটেনমেন্ট ক্যাপিটাল দানাং শহরের সব বিখ্যাত ট্যুরিস্ট স্পট। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক বিনোদনের এক অসামান্য মেলবন্ধন ঘটেছে এই শহরে, আর তার সাথে যুক্ত হয়েছে দারুণ সব সি ফুডের মজা। আমরা ভিয়েতনামের একটি ডোমেস্টিক ফ্লাইটে দানাং এসে পৌঁছালাম। এখানে আমাদের টোটাল ট্রিপ ছিল দুদিনের। সবার প্রথমেই আমরা হাজির হলাম মার্বেল মাউন্টেনে, যা দানাং সিটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এখানে 5টি লাইমস্টোনের ছোট ছোট পাহাড় রয়েছে এবং তাদের মধ্যে অজস্র টানেল, গুহা, টাওয়ার এবং পাগোডা রয়েছে। এই অঞ্চলটি মার্বেলের মূর্তি তৈরির জন্য খুবই বিখ্যাত। এখানকার দক্ষ কারিগরদের এই সব সুন্দর মূর্তিগুলি তৈরি করতে প্রায় 2-3 মাস অবধি সময় লাগতে পারে। এদিন সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল, ফলে চারিদিকের মার্বেল পাথরও খুবই পিছল হয়ে গেছিল। আমরা তাই বেশ সাবধানেই এখানকার গুহাগুলির মধ্যে দিয়ে চলাফেরা করছিলাম। প্রাচীনকালে এই সব গুহার মধ্যে চাম সভ্যতার হিন্দুরা বসবাস করত, যা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় বিকাশ লাভ করেছিল প্রায় 2000 বছর আগে। পরে বৌদ্ধরাও এসে তাদের সঙ্গে যুক্ত হয়, ফলে চারিদিকে যেমন বৌদ্ধ দেবদেবীর মূর্তি রয়েছে, তেমনি শিবলিঙ্গও রয়েছে। এই সব নানা রকম ইন্টারেস্টিং মূর্তি দেখতে দেখতে মনে মনে আমরা এখানকার শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছিলাম। আরেকটু এগোতেই আমরা দেখতে পেলাম জালই টাওয়ার। 28 মিটার উঁচু এই টাওয়ারটিতে কিন্তু প্রায় 200 বুদ্ধ মূর্তি রয়েছে। এই মার্বেল মাউন্টেন থেকে লিফটে করে নিচে নেমে আমাদের পরবর্তী স্পটে যাওয়ার পথে আমাদের গাইড বলল যে এখানে অনেকগুলি ফ্যাক্টরি আউটলেট আছে, সেখানে অথেন্টিক মার্বেল, ক্রিস্টাল আর জেট পাথরের নানা রকম শোপিস পাওয়া যায়। ফলত আমরাও ইন্টারেস্ট নিয়ে এখানে ঢুকে পড়লাম। সত্যি চোখ ধাঁধানো কালেকশন চারিদিকে। নানা রকম ফল ও ফুল গাছের রেপ্লিকার সাথে সাথে চোখে পড়লো এইসব রঙিন ক্রিস্টাল বলের কালেকশন। অদ্ভুত না? তারপর দেখতে পেলাম জেট পাথরের বুদ্ধা, লাফিং বুদ্ধা ও লেডি বুদ্ধার মূর্তি। সবুজ ও সাদা ছাড়াও গোলাপি এবং সোনালী রঙের যে জেট পাথর হতে পারে তা আমরা এই প্রথমেই জানতে পারলাম। এরপর আমরা পৌঁছালাম হইয়ানে, যা ভিয়েতনামের একটি অন্যতম প্রাচীন শহর এবং 1600 শতকের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে চীনা, জাপানি, পর্তুগিজ এবং অন্যান্যদের সঙ্গে ভিয়েতনামের ব্যবসা বাণিজ্য চলত। 1999 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিতি লাভ করেছে। জানো তো, এই হইয়ান শহরের ল্যান্টার্ন ফেস্টিভ্যাল খুবই আকর্ষণীয় একটি উৎসব, যখন এই গোটা শহরটি হাজার হাজার রঙিন লণ্ঠনের আলোয় আলোকিত হয়ে ওঠে। বছরের অন্যান্য সময়েও নানা রঙের লণ্ঠন দিয়ে এই শহরটি সাজানো থাকে। প্রাচীন বাণিজ্যিক শহর হওয়ার সুবাদে এখানে এখনো প্রচুর জামাকাপড় ও জুতোর দোকান রয়েছে, যারা কয়েক ঘন্টার মধ্যেই পছন্দসই পোশাক বা লেদার শু তৈরি করে হোটেলে ডেলিভারি করে দিতে পারে। সত্যি বলতে কি, যে কোনো ব্র্যান্ডের ডিজাইনার পোশাক বা জুতো কপি করতে এরা এতই নিপুণ যে আমাদের মতো সাধারণ চোখে ধরাই যাবে না কোনটা আসল আর কোনটা কপি। নাইট মার্কেটও হইয়ানের একটি বিশেষ আকর্ষণ। এই বাজারে স্থানীয় শিল্পকর্ম, সুয়েনির, নানা রকম লোকাল সবজি, খাবার দাবার এবং হ্যান্ডিক্রাফট বিক্রি হয়। এই শহরের মধ্যে দিয়ে প্রবাহিত থু বন নদী একটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য। ছোট ছোট কাঠের নৌকায় করে এই নদীতে ভ্রমণ করা যায়, আর এর আশেপাশের ক্যাফেগুলির ভিয়েতনামিজ কফিও খুবই জনপ্রিয়। হইয়ানের পরে আমরা পৌঁছলাম কোকোনাট ভিলেজে। এখানের বাস্কেটবোট বা কোকোনাট বোট খুবই পপুলার একটি রাইড। নানা রঙের নারকেলের মালার মতো গোল এই নৌকায় আমাদের দুজনকে নিয়ে এই মোহনা অঞ্চল ঘুরিয়ে দেখালো আমাদের নৌকা চালক। সঙ্গে সে কিছু স্লোগানও দিচ্ছিল। তোমরা গেস করো তো সে কি বলছে? কমেন্ট বক্সে লিখে জানিও। চলো চলো নদীপথে কিছু দূর এগোতেই আমরা দেখতে পেলাম বেশ কিছু বোট এক জায়গায় জমায়েত হয়েছে এবং কয়েকজন নৌকা চালক সার্কাসের মতো বোট স্পিনিং শো দেখাচ্ছিল, যা সত্যি অনবদ্য। ভিড় একটু কমতেই আমাদের নৌকা চালক জিজ্ঞেস করলো আমরাও স্পিনিং করতে চাই কিনা। সম্মতি জানাতেই সে আমাদেরকে নিয়েই বোটটি বনবন করে ঘোরাতে শুরু করলো। সেই ছোট্টবেলায় বন্ধুদের হাত ধরে ঘোরার মতো ব্যাপার পুরো। তারপর পাশের জলাভূমি বনাঞ্চল দিয়ে চলতে চলতে আমরা ভাবছিলাম এখানে নারকেল গাছ কোথায়। তখন আমাদের নৌকাচালক বললেন যে এই জলের মধ্যের গাছগুলোই নারকেল গাছ, তবে এগুলি জল নারকেল, এর মধ্যে শুধু শ্বাস হয়, জল থাকে না। খেতে অনেকটা তাল শাঁসের মতো, তবে আমরা টেস্ট করে দেখেছি পরে, আমাদের জমির নারকেলই জিন্দাবাদ। পরের দিন আমরা চললাম বানা হিলসের উদ্দেশ্যে।
আমরা প্যাকেজ ডে ট্রিপ নিয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে নিজেরাও আসতে পারো। এখানে এসে এন্ট্রি টিকিট কেটে নেওয়া যায় খুব সহজেই। এই অ্যামিউজমেন্ট পার্কটি দানাং সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, আর রোজই সকাল 7টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। তাই হোটেল থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। ভেতরে ঢোকার পরে রয়েছে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ একটি কেবল কার রাইড। এটিও সানওয়ার্ল্ড তৈরিও মেনটেন করছে। পাহাড়, ঝর্ণা ও বনাঞ্চলের উপর দিয়ে এই কেবল কারের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়। ফ্রেঞ্চরা ভিয়েতনাম কলোনাইজ করেছিল, কিন্তু তারা দানাংয়ের হিউমিড ওয়েদারে অতিষ্ঠ হয়ে একটু ঠান্ডা ও আরামদায়ক ওয়েদারের আশায় নতুন জায়গা খুঁজতে বেরিয়ে এই পাহাড়ি জায়গাটি আবিষ্কার করে। এখানে অনেক পাহাড়ি কলা গাছ দেখে তারা এর নাম দিয়েছিল ব্যানানা হিলস। পরে সেটাই ছোট হয়ে ব্যানা হিলস হয়েছে। কেবল কার থেকে নেমে প্রথমেই আমরা গেলাম ফ্যান্টাসি পার্কের দিকে। দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি করা এই পার্কটিতে রয়েছে নানা রকম মার্বেল স্ট্যাচু, সুদৃশ্য ফুলের বাগান এবং ফুল গাছ দিয়ে তৈরি করা দারুণ সব ডিজাইন। ভালো সানলাইট থাকলে খুবই সুন্দর সুন্দর ফটো নেওয়া যায় কিন্তু এখানে। আজকের ওয়েদার যদিও একটু ফগি ছিল, কিন্তু তার ফলে বেশ একটা অন্যরকম রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে চারিদিকে। হঠাৎই সাদা কলামে ঘেরা এই জায়গাটা আমাদের প্রিন্সেপ ঘাটের কথা মনে করিয়ে দিল। বাইরের ঘন কুয়াশা আর একটানা ঝিরিঝিরি বৃষ্টি থেকে বাঁচতে আমরা কাছেই এই ওয়াইন সেলারের দিকে হাঁটা লাগালাম। এখানের এন্ট্রি টিকিট আমাদের আলাদা করে কিনতে হলো। ফরাসিরা ব্যানা হিলসকে এর ঠান্ডা কুয়াশামণ্ডিত আবহাওয়ার জন্য তাদের হিল স্টেশন হিসেবে ব্যবহার করত, আর এই ওয়াইন সেলারটি ছিল তাদের বিলাস বেসনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এই সেলারটি পাথরের গভীরে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে টেম্পারেচার 16 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে, ওয়াইন সংরক্ষণের জন্য যা আদর্শ। এখানে রেড, হোয়াইট আর রোজ ওয়াইনের বিপুল সম্ভার রয়েছে, আর তোমরা ফ্রিতে বিভিন্ন ফ্রেঞ্চ ও ভিয়েতনামিজ ওয়াইন টেস্টও করতে পারবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগোলাম ব্যানা হিলসের প্রধান আকর্ষণ গোল্ডেন ব্রিজ দেখতে। এটি একটি বিস্ময়কর সেতু, যা দেখলে মনে হয় স্বর্ণের একটি সরু ফিতা আকাশের সঙ্গে মিশে গেছে। স্থানীয়রা একে বলে হেভেন্স হ্যান্ড বা ঈশ্বরের হাত, কারণ এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আকাশ থেকে নামানো কোনো ঐশ্বরিক হাত সেতুটিকে ধরে রেখেছে। প্রকৃতি ও মানুষের সৃজনশীলতার এক অসাধারণ মেলবন্ধন। এরপর আমাদের ট্যুর গাইড 3 ঘন্টা সময় দেয় নিজেদের মতো চারপাশ ঘুরে দেখার জন্য। আমরা ঠিক করলাম ওয়্যাক্স মিউজিয়াম দেখব। ঢুকেই দেখতে পেলাম কুংফু পান্ডাকে। তার থেকে কুংফুর 2-1টা টিপস নিয়ে আমরা চললাম ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যান্ডশেক করতে, কিন্তু সে হ্যান্ডশেক না করে উল্টে ফিস্ট পাম্প করে দিল। তারপর টাইগার উডসের পারফেক্ট গল্ফ শট আমরা দেখতেই শুরু করেছিলাম, কিন্তু মোহাম্মদ আলী আমাদের ডাকাডাকি করতে লাগলো তার সাথে এক হাত বক্সিং লড়তে, কিন্তু তার হাতের এক জবরদস্ত পাঞ্চ খেয়ে আর সাহস হলো না মেসিকে চ্যালেঞ্জ করতে। অন্যদিকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আমাদের অ্যাডভেঞ্চারের আমন্ত্রণ জানালেও আমরা পাশ কাটিয়ে গ্যাংনাম স্টাইল ড্যান্স করতে চলে গেলাম। তারপর আমরা ভিক্টোরিয়া আর ডেভিড বেকহ্যামের নখের যোগ্য কিনা তা মন দিয়ে খতিয়ে দেখছিলাম, কিন্তু চমক ভাঙলো পিছন থেকে মিস্টার বিনের হাসি শুনে। অন্যদিকে লেডি গাগার গথিক লুক দেখে ঘাবড়ে গিয়ে আমরা চলে গেলাম মাইকেল জ্যাকসনের নাচ দেখতে। বেশ এনজয় করলাম আমরা। নাচানাচি করে হাঁপিয়ে গিয়ে ভাবলাম এই চেয়ারটা একটু জিরিয়ে নিই। ওমা, এ তো দেখছি ইংল্যান্ডের রাজ সিংহাসন। এপাশে আবার দেখি ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে ঝগড়ায় মুখ দেখা দেখি বন্ধ। বিষয়টা ঠিক কতটা জটিল তা বোধহয় আইনস্টাইন কঠিন অঙ্ক কষেও বের করতে পারছেন না। ফাইনালি নেলসন ম্যান্ডেলাকে একা পেয়ে বলে এলাম যে মিউজিয়ামটি খুবই ভালো হয়েছে আর আমাদের চ্যানেলটিও যেন সাবস্ক্রাইব করে নেয়। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম অ্যারাপ্যাং রেস্টুরেন্টে লাঞ্চ করতে। যেহেতু আমাদের প্যাকেজে ইনক্লুডেডই ছিল, তাই এর জন্য আর আলাদা করে পে করতে হয়নি। এটি একটি বাফে রেস্টুরেন্ট, ইন্ডিয়ান এবং ভিয়েতনামিজ গভর্নমেন্টের যৌথ উদ্যোগে তৈরি, তাই এখানে ভেজ এবং ননভেজ দুয়েরই প্রচুর অপশনস রয়েছে। এখানে খাওয়ার খরচ 200 থেকে 400 হাজার ডং পার হেড, আর মেনুর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। ভরপেট খাওয়া দাওয়া করে আমাদের হাতে আরও 1.5 ঘন্টা মতো সময় ছিল, তাই আমরা নিজেদের মতো হেঁটে বেড়ানো শুরু করলাম। চারিদিকের আর্কিটেকচার এবং ডিজাইন সত্যি বিশ্বমানের ছিল। এছাড়া অনেক মজার মজার প্লে অ্যান্ড উইন টাইপ গেমও ছিল, যেখানে সহজেই জিতে নেওয়া যায় আকর্ষণীয় সব সফট টয়েস। এইসব করে একটি 15 মিনিটের 4D মুভিও আমরা দেখে নিলাম এই সময়ের মধ্যেই। আবারও আমরা বাইরে বেরিয়ে এলাম ঐতিহাসিক ফ্রেঞ্চ ভিলেজে যাওয়ার জন্য। এখানে ফ্রেঞ্চ আর্কিটেকচারে তৈরি দালান, ক্যাফে, চার্চ ও দারুণ সব রাস্তাঘাট রয়েছে। তাই এখানে এলে তোমাদের মনে হতেই পারে যে ভিয়েতনামের পাহাড় থেকে হঠাৎ করেই কোনো ছোট্ট ফ্রেঞ্চ ভিলেজে পৌঁছে গেছো।
এখানকার ক্যাফে ও পাবগুলি বিকেল থেকে ভালোই জমজমাট হয়ে ওঠে। নানা রকম ফ্রেঞ্চ পেস্ট্রি, ক্রোসে, কফি বা ভিয়েতনামিজ ফিউশন খাবার দাবার এখানে বেশ পপুলার। পাবগুলিতেও নানা রকম স্ট্রিট পারফরমেন্স ও লাইভ মিউজিকের আয়োজন থাকে, তাই ফ্রান্সে না গিয়েও এখানেই ইউরোপিয়ান কালচার ও পরিবেশের বেশ একটা ভালোই ফিল পাওয়া যায়। এবার ফেরার পালা। কেবল কারেই নিচে নেমে এসে আমরা হোটেল ফিরলাম। লবিতে বসে ডিনারে কি খাবো ভাবছি, এমন সময় হোটেলেরই এক কর্মচারী আমাদেরকে কাছেই একটা ভালো সিফুড রেস্টুরেন্ট রেকমেন্ড করলো। সেখানে পৌঁছে তো আমাদের চক্ষু চড়ক গাছ। লাইভ সিফুড ব্যাপারটা যে কিরকম মজার তাই প্রথমবার বুঝতে পারলাম। সব জ্যান্ত চিংড়ি, লবস্টার, কাঁকড়া, পমফ্রেট অ্যাকোরিয়ামে ভেসে বেড়াচ্ছে। আমরা অর্ডার দিলেই আমাদের ইচ্ছে মতো তাদেরকে ধরে নিয়ে আমাদেরই পছন্দসই ডিশ বানিয়ে দেবে এই রেস্টুরেন্ট। এদিন আমরা বাটার গার্লিক টাইগার প্রনস বা বাগদা চিংড়ি অর্ডার দিয়েছিলাম এগ ফ্রাইড রাইসের সাথে। ওহ, টেস্ট একদম লাজবাব। পরে আরেকদিন আমরা এখানে এসে লবস্টারও খেয়েছিলাম, সেটা কিন্তু পুরো অন্য লেভেলের টেস্টি ছিল। আরে দানাংয়ের বীজ তো তোমাদের দেখানোই হলো না। এখানকার বীজগুলো পার্টি করার জন্য খুবই পপুলার এবং ভিড়ও হয় খুব, অনেকটা আমাদের গোয়া ভাইব। একপাশে সারি সারি নারকেল গাছ আর সামনেই সবজে নীল জলরাশি, খুব সুন্দর ফটোজেনিক কম্বিনেশন। বিচের উপরে একটু হাঁটাচলা করে আমরা চলে এলাম এখানকার আইকনিক লাভ স্পিয়ার পয়েন্টে। এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা কাপলরা তাদের নাম লেখা তালা বন্ধ করে চাবি ছুঁড়ে ফেলে দেয় হান রিভারের জলে, যাতে তাদের প্রেম অটুট থাকে দীর্ঘকাল। এখানেই রয়েছে দানাংয়ের আরও একটি আইকনিক দ্রষ্টব্য, ড্রাগন কার্ভ ফাউন্টেন, আর ড্রাগন ব্রিজেরও এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। এরপর আমরা গ্র্যাব অ্যাপ ইউজ করে একটি ক্যাব বুক করে চললাম দানাংয়ের বিখ্যাত লেডি বুদ্ধা স্ট্যাচু দেখতে। এটি অবস্থিত লিং আন পাগোডাতে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। স্থানীয়রা বিশ্বাস করে তিনি সমুদ্রের নাবিকদেরকে রক্ষা করেন ঝড় ঝাপটা ও নানা রকমের দুর্ঘটনা থেকে। ইনি ভিয়েতনামের মহাযান বুদ্ধিস্টদের অন্যতম দেবীও হচ্ছেন। এই লেডি বুদ্ধা শুধুমাত্র একটি মূর্তি নয়, বরং প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং স্থাপত্যের এক অসাধারণ মিলন। সমুদ্র, পাহাড় ও আকাশের অসাধারণ দৃশ্যের মেলবন্ধনে এই স্থানটি সত্যিই মনে রাখার মতো। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের ভিয়েতনামের পরের ব্লগে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।